22শে জানুয়ারি কোনো একটি তারিখ না। 22শে জানুয়ারি স্বাধীন ভারতের ইতিহাসে নতুন একটি কালের সূচনা করল। 22 তারিখ অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ ধর্মনিরপেক্ষ সেকিউলার দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই বললেন অযোধ্যায় হওয়া সভা থেকে। অর্থাৎ রাম মন্দির এবং তার প্রাণ প্রতিষ্ঠা দেশের এবং স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন কালের জন্ম দিল। এটা নতুন করে বলার আর প্রয়োজন নেই। কিন্তু সেই নতুন কাল আগামী দিনে আমাদের আলোর পথে এগিয়ে নিয়ে যাবে না আরও অন্ধকারের পথে এগিয়ে নিয়ে যাবে, মনে হয় এইবার সেই মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। তা হচ্ছে 22শে জানুয়ারি সকাল থেকেই সারা দেশের সমস্ত হিন্দি, ইংরাজি এবং সমস্ত আঞ্চলিক মিডিয়াতে একটি বিষয়েরই খবর ছিল, তা হচ্ছে রাম মন্দির। আর তার চেয়েও বড় বিষয় একজনের খবর ছিল, তা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামের চেয়েও বড় সংবাদের চোখে হয়ে উঠেছিলেন শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আবার কোথাও শুধুমাত্র নরেন্দ্র মোদী। 2014 সালে যে ব্যক্তি চৌকিদার হবে বলেছিল দেশের, সেই ব্যক্তি কখন নিজেকে অবতার হিসাবে আমাদের সামনে তুলে ধরল তা হয়তো আমরা টের পেলেও চোখ বন্ধ করে এমনই বসে আছি যে টের পেলেও তার প্রতিবাদ তো দূরের কথা, তা নিয়ে একটা প্রশ্ন 10 বছর হয়ে গেল কেউ তুলতে পারলাম না। একদিকে দেশের সংবাদ মাধ্যম যারা সংবিধান অনুসারে গণতন্ত্রের চতুর্থ পিলার, সেই চতুর্থ স্তম্ভ অনেককাল আগেই গুঁড়িয়ে মাটিতে পড়ে গেছে এবং এখন তা ধুলোয় মিশে গোবর আকারে কোন সময়ে যে আস্তাবল হয়ে জল দিয়ে ধুয়ে বেরিয়ে গেছে তা হয়তো দেশের সংবাদ মাধ্যম আর টেরও পাচ্ছে না। তাই এখন দেশের সংবাদ মাধ্যম অর্থাৎ আমাদের দেশের গণতন্ত্রের চতুর্থ পিলার বাস্তবে আর বেঁচে নেই। এটা আপনি মানুন চাই না মানুন, 22শে জানুয়ারি 2024 এই নতুন কালের সূচনায় এই কথাটা আপনাকে মানতে হবে। অন্তত পক্ষে আজ থেকে এটা মানতে শুরু করুন। এখানে একটা কথা, আজকের থাম্বনেলের বিষয় বা ওভারঅল বিষয়বস্তু আপনাদের অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আবার অনেকেই আছেন এই বিষয়টি মন দিয়ে শুনবেন এবং তারা তাদের প্রচ্ছন্ন সমর্থন জানাবেন। আর তাদের উদ্দেশ্যেই একটি কথা বলবো, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন। বর্তমান এবং আগামী দিনে আসতে চলা পরিস্থিতিতে আপনার এই একটি সাবস্ক্রিপশন আমাদের কণ্ঠ এবং আমাদের হাত আরও মজবুত করবে। আপনার হয়ে আমি অন্তত গণতন্ত্রের চতুর্থ পিলার সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও নিজের উদ্যোগে একটি চতুর্থ পিলারের অবস্থান নিয়ে সেই বিষয়ে প্রশ্ন করছি, কথা বলছি। তাই আপনাদের সমর্থন অত্যন্ত জরুরি। এই একটি সাবস্ক্রিপশন আপনাদের জন্য একেবারে ফ্রি, কিন্তু আবার বলবো আপনাদের এই একটি সাবস্ক্রিপশন আশীর্বাদ দ্য ট্রুথের হাত আরও মজবুত করবে। একই সঙ্গে আমার মতো অন্যান্য সংবাদ মাধ্যমেরও হাত জোরালো করবে যারা এই ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক এবং একই সঙ্গে এই এক ব্যক্তি রাজনীতি কেন্দ্রিক বিষয়ের বিরুদ্ধে সরব হচ্ছে, প্রশ্ন করছে। তাই এখনই করুন সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করবেন। সাম্প্রদায়িক ভাতৃঘাতী দাঙ্গার মধ্যে দিয়ে আমাদের দেশ ভারতবর্ষের জন্ম। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের কুটিল চক্রান্তের জেরে আমাদের দেশ খণ্ডে খণ্ডে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। জন্ম নেয় ভারত এবং জন্ম নেয় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। কিন্তু পরবর্তীকালে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং তৈরি হয় বাংলাদেশ। সেই অর্থে এই বিশাল ভারতবর্ষ স্বাধীনতা পরবর্তীকালে 3 ভাগে বিভক্ত হয়ে যায় এবং তারপর যে বিশাল অংশ ভারতবর্ষ রূপে উঠে আসে পৃথিবীর মানচিত্রে, সেই ভারতবর্ষের সামনে উঠে আসে এক পাহাড় প্রমাণ দায়িত্ব। তা হলো নিজের সংবিধান তৈরি করার, নিজের সংবিধান লেখার। আর সেই সংবিধান লেখার দায়িত্ব পড়েছিল ভারতবর্ষের কিছু পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক, আইনজীবী, সাহিত্যিক, ঐতিহাসিক, সমাজতত্ত্ববিদ এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞদের ওপর। কিন্তু এখানে একটা বিষয় আজকের এই বিশেষ কালের শুরুতেই বলতে হয়, সেই দিন সংবিধান প্রণেতারা হয়তো
চোখ বন্ধ করে বসেছিলেন। তারা দেশে তৈরি হওয়া সাম্প্রদায়িকতাকে দেখেও না দেখার ভান করেছিলেন, আর তাই জন্য সম্ভবত আমাদের দেশকে সেকুলার স্টেট বা ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে চিহ্নিত করেছিলেন। এখানে একটা প্রশ্ন, যে দেশের জন্ম হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে দিয়ে, সেই দেশের এই সংবিধান রচনার সময় কিভাবে সংবিধান প্রণেতারা এই দেশকে সেকুলার স্টেট হিসাবে দেখলেন, তা অবশ্যই তাদের উদারতার পরিচয়, একেবারেই তাদের দূরদৃষ্টির পরিচয় না। যদি তাদের সঠিক দূরদৃষ্টি থাকতো তাহলে সম্ভবত তারা সংবিধানের প্রস্তাবনা থেকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ এই শব্দটিকে বাদ দিতেন। তারা সরাসরি লিখতেন হিন্দু রাষ্ট্র। কারণ সংবিধান রচনার পর থেকেই তিল তিল করে ভারতীয় এবং ভারতবাসীদের মনে সুপ্ত বাসনা কোন সময় যে বিশাল বড় আগ্নেয়গিরি হিসাবে ফাটতে চলেছে তা তারা হয়তো টেরও পাননি। আর যদিও টের পেয়ে থাকেন তৎকালীন পরিস্থিতিতে, তারা হয়তো সব জেনেও সেই আবারও বলবো চোখ বন্ধ করে বসেছিলেন। আর তার জেরেই আজ স্বাধীন ভারতের ৭৫ বছর পর সেকুলার স্টেট ভারত, যে একটি ধর্মনিরপেক্ষ দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী দেশের অন্যতম বিবাদিত একটি মন্দির, যা দীর্ঘ বছরের বিবাদের পর দেশের অন্যতম একটি পিলার, একটি স্তম্ভ বিচার বিভাগের, এই ছোট্ট সেকুলার শব্দকে হয়তো তারা চোখে দেখেও তারা সেই দিনও 2019-এও চোখ বন্ধ করেছিলেন। তাদের বিচারকে সামনে রেখে অযোধ্যায় অবশেষে অর্ধনির্মিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন আমাদের দেশের ফকির বেশে আসা চৌকিদার, যে অচিরে বা আগামী দিনে হয়তো দেশের অন্যতম ভগবান হিসাবে উঠে আসতে চলেছেন সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই সমগ্র বিষয় জুড়ে সকাল থেকে সংবাদ মাধ্যমের ফোকাস ছিল একটি জায়গায়, তা হলো অযোধ্যা এবং রাম মন্দির। আর তার চেয়েও বড় ফোকাস ছিল একজন ব্যক্তির দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 14 দিন ধরে এই ব্যক্তি কি করছেন কি করছেন না, কখন খাচ্ছেন, কখন ঘুমোচ্ছেন, কখন সমুদ্র পাড়ে হাঁটছেন, কখন চান করছেন, কখন ডুব দিচ্ছেন, কখন তিনি কিছু বলছেন, তাই নিয়ে টানা চলেছে কভারেজ। আর 22 তারিখ তার চূড়ান্ত আকার ধারণ করলো। এদিন সকালে আরও একটা বড় ঘটনা ঘটেছে। যে নরেন্দ্র মোদী গত 3 মাস ধরে মণিপুরে এত ভয়ানক জাতিগত দাঙ্গা হয়ে গেল, যার জেরে শতাধিক মানুষ মারা গেল, সেই মণিপুরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেতে পারলেন না, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শুভেচ্ছা জানালেন রাজ্য দিবস উপলক্ষে। আর এর চেয়ে বড় মকারি আর কিছু মনে হয় এই স্বাধীন ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী করেননি। এখানে একটা স্পষ্ট বলতে হয়, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি এখনও আপনাদের কাছে সমালোচনার বিষয়, কিন্তু একটা বিষয় বলতে হবে, ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি আগামী দিনে মুছে যাবে। কারণ আগামী দিনে ভারত দেখতে চলেছে এক ফ্যাসিস্ট সাম্প্রদায়িক এমার্জেন্সি, যেখানে গণতন্ত্রের ভাষা কোনো ভাষা থাকবে না, যেখানে একটাই ভাষা থাকবে রামরাজ্য। রামকে সামনে রেখে ফুটবল খেলা হবে সনাতন হিন্দু ধর্মকে নিয়ে, আর তাতে বলি পড়বে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং বিশেষ করে একটি বিশেষ সম্প্রদায় যারা আমাদের দেশে মুসলিম বলে পরিচিত। এই মুসলিম সম্প্রদায়ের প্রতি তিল তিল করে বাড়তে থাকা ঘৃণা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, গত বছরই শ্রীলঙ্কায় জ্বলেছে আগুন। এই তিল তিল করে সাম্প্রদায়িক বিদ্বেষ পাকিস্তানকে ভিখারি করেছে। সেই পথেই এগিয়ে চলেছি আমরা ক্রমশ সেই পথে এগিয়ে চলেছি যে পথে আমরা একসময় অন্ধকারে হয়তো হারিয়ে যাব। 22 তারিখ দেশে যখন অযোধ্যার রাম মন্দির নিয়ে তুমুল উত্তেজনা, সেই দিন আমাদের রাজ্যের বাংলা মিডিয়াও কম নির্লজ্জতা দেখায়নি। 21 তারিখ থেকে যদি আপনি বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের একটু তথ্য তলাশ করে দেখেন, তাহলে আমাদের বাংলার সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, ওয়েব পোর্টাল এবং এই পোর্টালগুলোর সঙ্গে বা ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত ইউটিউব চ্যানেলগুলোতে একটিই খবর ছিল, তা হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরের সমস্ত ধরনের কভারেজ এরা তুলে ধরেছে।
পাশাপাশি 22 তারিখ দুপুর থেকে আর একজন ব্যক্তি রাজ্যের উপকণ্ঠে উঠে আসেন। তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই রাম মন্দিরের উল্টো দিকে দাঁড়িয়ে, রাজ্যের বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে সরব হয়েছেন এবং রাস্তায় নেমে মিছিলে হাঁটলেন সংহতি মিছিলের নামে। পাশে এদিনও ছিল তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি। যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে গত 3 মাস ধরে নবীন প্রবীণ দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস, সেই অভিষেক ব্যানার্জি আজ পিসির পাশে দাঁড়িয়ে পায়ে পা মেলালেন, অন্যান্য তৃণমূল সাংসদ, বিধায়ক, নেতা, নেত্রী, কর্মী সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় হাঁটলেন। এবার আপনারা বলতেই পারেন, এখানে ধর্ম কি ছিল না? অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায়ও 22 তারিখ কম কিছু করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও সাম্প্রদায়িকতার কার্ড খেলেছেন এবং 22 তারিখ তিনি আবারও সাম্প্রদায়িকতার কার্ড খেললেন, অহিংসকে সামনে রেখে, সংহতিকে সামনে রেখে, ধর্মীয় সংহতিকে সামনে রেখে। কিন্তু এই ধর্মীয় সংহতির মধ্যে কোথাও একটা সফট সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে। একই ঘটনা কিন্তু অসমেও দেখা গেল। রাহুল গান্ধীর দ্বিতীয় দফার যাত্রা নিয়ে দেশের কোনো সংবাদ মাধ্যমে বিশেষ একটু কভারেজ আপনারা হয়তো দেখতে বা পড়তে বা শুনতে পাচ্ছেন না। যতটুকু দেখতে, শুনতে বা পড়তে পারছেন তা সংখ্যায় অত্যন্ত নগণ্য। তার মধ্যেও একদিকে যখন অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত মিডিয়ার ফোকাস পেলেন, ষষ্ঠাঙ্গে প্রাণ প্রতিষ্ঠার পর প্রণাম করলেন, তারপর থেকে 1 চামচ জল খাইয়ে তার এতদিনের 14 দিন ধরে কি কঠোর তপস্যা ভাঙলেন রাম মন্দিরের পূজারী, এই ছবি যখন সঞ্চার করা হচ্ছে, সেই সময় অসমে মন্দিরে ঢুকতে বাধা পেলেন কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে অসমের মুখ্যমন্ত্রী ভয় পেলেন, তাকে মন্দিরে ঢুকতে বাধা দিলেন, সমগ্র অসম প্রশাসনকে কাজে লাগালেন। তারপরেও কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বে এই যাত্রা আগামী দিনে এগিয়ে যাবে, এটাই আশা রাখি। কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে একটা বিষয় আপনাদের স্পষ্ট বলে রাখতে হবে, তা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা আপনারা যারা আপনাদের বাড়ির ছেলেমেয়েদের ক্লাস 7 থেকে বইয়ে পড়ান এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষার খাতায় সংবিধানের প্রস্তাবনার একটি শব্দ এদিক ওদিক করে ফেললে নাম্বার কাটেন, এই 22শে জানুয়ারি নতুন কালের সূচনার পর আগামী দিনে হয়তো তারা তা করবেন না। কারণ যদি আপনারা তারা করেন তাহলে বলতে হয় আপনারা ওই একটি লোকের কাছে নিজের মাথা বিকিয়ে বসে আছেন, নিজেরা তো প্রশ্ন করবেনই না, আর ছাত্রছাত্রীর মধ্যে ওটা প্রশ্নের উত্তরও আপনারা দেবেন না। ঠিক যেমনটা 10 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী, সেকিউলার স্টেটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটিও সাংবাদিক বৈঠক করেননি। এবার থেকে আপনারা স্কুলে কলেজে পারলে ছাত্রছাত্রীদের একই সঙ্গে আপনারা যারা বাবা মা, যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়াশোনা করেন, তাদেরকে একটা বিষয় বলুন, সংবিধানের প্রস্তাবনা থেকে সেকিউলার শব্দটা শুধু পরীক্ষার খাতাতেই লিখতে, মনে যাতে তার কোনো স্থান না দেয়। কারণ আগামী দিনে মনে যদি তার স্থান দেয়, আর আগামী দিনে যে পরিস্থিতি আসতে চলেছে তার সঙ্গে তারা কোনো মিল খুঁজে পাবে না। কারণ ঘরে বাইরে, টিভি চ্যানেলে, রাস্তার মোড়ে, বন্ধুবান্ধবদের আড্ডায়, কারণ বন্ধুবান্ধবদের আড্ডায় সেই কথাই উঠবে যে কথা তারা বাড়ির বড়দের থেকে শুনবে, আর সেই আড্ডাতে একটা বিষয় তাদের মধ্যে সঞ্চারিত হবে, তা হচ্ছে রাম রাজ্য। রামকে সামনে রেখে আসল রাজ্য গঠন নয়, একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করে একটি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একাকী রাজ্য স্থাপন। যে রাম সকলকে নিয়ে এগোবার কথা বলে, সেই রাম মন্দির প্রতিষ্ঠার দিন একটা বিষয় খেয়াল করেছেন, সাধারণ ভক্তবৃন্দরা গরু ছাগলের মতন ভিড় ঠাসাঠাসি করে গাদাগাদি ধাক্কাধাক্কি করেছে, কিন্তু দেশের পয়সাওয়ালা ভক্তবৃন্দ, বিশেষ করে আম্বানি আদানির মতো এবং বচ্চন তেন্ডুলকারের মতন সেলিব্রিটিরা, যারা নরেন্দ্র মোদী এবং তার দলের থেকে টাকা নিয়ে গত 10 বছর ধরে তুমুল চাটুকারিতা করছেন, অন্ধত্ব প্রচার করছেন দেশ জুড়ে, তারা পেলেন বিশেষ আসন। তাদের কিন্তু ভক্তদের মতন, অর্থাৎ আপনারা যারা প্রকৃত রাম ভক্ত বলে নিজেদের ক্লেম করেন, তাদের মতন তাদের ধাক্কাধাক্কি করতে হলো না। তারা পেলেন বিশেষ স্থান, আর তারা পেলেন মিডিয়ার কভারেজ।
এই রাম মন্দির প্রতিষ্ঠায় যে সমস্ত ভক্তবৃন্দ, মানে সাধারণ আমাদের মতন ভক্তবৃন্দ আজকে ভিড়ে ঠাসাঠাসিতে ধাক্কাধাক্কিতে আহত হলেন, তাদের খবর কোনো সংবাদ মাধ্যম রাখবে না, তাদের খবর কেউ কখনো জানতেও যাবে না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় আজকে ভারতের বিশেষ এক কালের সূচনা হলো, যে কাল আগামী দিনে আপনাকে, আমাকে, আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে, সম্ভবত আরও গাঢ় অন্ধকারের দিকে নিয়ে যেতে চলেছে। কিন্তু তাতে আপনার কি? আপনি তো রাম ভক্তে মজে, আপনি তো হিন্দুত্ববাদে মজে আছেন। আপনারা যারা বলেন না যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে অনেকের অবস্থা খারাপ হতো, তাহলে বিশেষ করে আপনাদের লক্ষ্য থাকে নেহেরু বা গান্ধী পরিবারকে একেবারে সেঁকে দিত। যারা এই তত্ত্বে বিশ্বাস করে এবং বিশেষ করে গত 10 বছর ধরে এই খোঁচা বিজেপির তরফে আপনাদের মনে বারে বারে উস্কে দেওয়া হয়েছে, তারা একটা প্রশ্ন করবেন, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে এই আরএসএস আর সংঘ পরিবার নামক এই রক্তবীজ, বিশেষ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দেশে তৈরি হওয়া এই সাম্প্রদায়িক রক্তবীজকে নিকেশ করে দিতেন। কারণ যারা নেতাজিকে নিয়ে একটুও জানেন, একটুও পড়াশোনা করেছেন, তারা এটা স্পষ্ট জেনে রাখুন যে, আর যারা জানেন না তারা অবশ্যই স্পষ্ট জেনে রাখুন যে নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ সুভাষচন্দ্র বসু, কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই রাইটিস্ট অর্থাৎ শ্যামাপ্রসাদ বাহিনীদের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল। নেতাজির ফলোয়ারদের ছোঁড়া ঢিলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাথা অবধি ফেটেছিল। তাহলে বুঝতেই পাচ্ছেন, নেতাজি যদি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকে হয়তো প্রধানমন্ত্রী অর্থাৎ সেকিউলার ভারতবর্ষের, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে হতো না। আর একটা বিষয়, এই যে নরেন্দ্র মোদী ধর্মনিরপেক্ষ দেশে দাঁড়িয়ে তিনি নতুন কালখণ্ডের সূচনা করলেন, তিনি যে বললেন যে রাম তাকে সুযোগ দিয়েছে, বারে বারেই তিনি নিজেকে অবতার হিসাবে ক্লেম করার চেষ্টা করছেন এবং তার চেলাচামুন্ড বিজেপি আরএসএসের লোকেরাও যে তাকে অবতার হিসাবে ক্লেম করছে, তাকে একটা বিষয় স্পষ্ট বলতে হয়, যে সংবিধানের সেকিউলার শব্দটি আজ প্রায় মুছে ফেলা হলো স্বাধীন ভারতের ইতিহাস থেকে, সেই সেকিউলার শব্দওয়ালা সংবিধান যদি সেই দিন সংবিধান প্রণেতারা রচনা না করতেন তাহলে আজকে হয়তো দেশের এই প্রধান ফকির, চৌকিদার সেবক, সে আজও কোনো চায়ের দোকানে বসে চা বিক্রি করত, তাকে হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে হতো না। আজকে আর কিছু বলবো না, এবার আপনাদের ভাবার পালা। আপনারা ভাবুন, আসন্ন লোকসভা নির্বাচন আসছে, সামনে আরও অনেকগুলো সময়। ভেবে দেখুন আপনার বাড়ির ছেলেটিকে, মেয়েটিকে বা আপনি নিজেকে আগামী দিনে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন? অন্ধকারের পথে নিয়ে যাবেন না আলোর পথে এগোবেন? আপনার সংবিধানকে আপনি রক্ষা করবেন না আপনার সংবিধানকে একজন চৌকিদার, যে নিজেকে চৌকিদার ফকির আদমি বলে দেশে এসেছিল 10 বছর আগে আমাদের হয়ে নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী হয়ে, সেই এক ব্যক্তির হাতে নিজের সব কিছু সমর্পণ করে দেশকে সাম্প্রদায়িক ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাবেন? সব কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি ভেবে দেখুন, আলোচনা করুন নিজেদের মধ্যে, বন্ধু বান্ধবের সাথে। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।